দর্শক স্বাগত জানাচ্ছি আরো একবার TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। শুধু নিউ ইয়র্ক কিংবা আমেরিকা নয়, পুরো বিশ্বের চোখে এখন তাকিয়ে আছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের দিকে। একেবারে ভোটের উত্তাপ, প্রতিটি ঘরে ঘরে মানুষ ভোটের উন্মাদনায় ভাসছেন। সকাল থেকে দল বেঁধে ভোট দিচ্ছেন। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। প্রথম 3 ঘন্টায় প্রায় 9 লাখের বেশি ভোট পড়েছে এবং এখন পর্যন্ত অর্থাৎ নিউ ইয়র্ক সিটির বোর্ড অফ ইলেকশনের তথ্য যেটি সন্ধ্যা 6টা পর্যন্ত প্রকাশ করা হয়েছে, যে আপডেটগুলো আছে সেটিখানে আমরা দেখতে পাচ্ছি 1.75 মিলিয়ন ভোট এর মধ্যেই কাস্ট হয়েছে। এর সাথে যোগ হবে আগাম ভোট, এর সাথে যোগ হবে মেল ইন ব্যালটে প্রায় 100,000 ভোট এবং আগাম ভোট পড়েছিল 735,000। সবকিছু মিলে একেবারে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। শুরু থেকে নির্বাচনটি যখন প্রাইমারি হয়েছে গত জুনে, তখন থেকে আসলে এই ভোটের উত্তাপে পুরো নিউ ইয়র্কের দিকে চোখ আমেরিকানদের, কারণ এখানে নতুন কিছু ঘটতে যাচ্ছে। এমন কিছু ঘটছে যে 111তম মেয়র সিটি হলের, যিনি যদি জোরান মামদানি হন কিংবা অ্যান্ড্রু কুমো যিনি হন না কেন, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এই নির্বাচনটি পরিচালিত হয়েছে এবং আজকে চূড়ান্ত সময় আর মাত্র 1 ঘন্টা ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এরপরই ফলাফল গণনা শুরু হয়ে যাবে। ফলাফল গণনার জন্য আমরা দেখতেই পাচ্ছি যে প্রস্তুত আছে যারা ফলাফল গণনা করবেন। সেই গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটগুলো এখন পর্যন্ত শূন্য, অর্থাৎ ফলাফল গণনা শুরু হয়নি। যখন গণনা শুরু হবে পরবর্তী ঘন্টায় নিঃসন্দেহে আমরা সেই আপডেটগুলো আপনাদেরকে দেব। তবে আলোচনার সুযোগ রয়েছে অনেক কিছু, তাই আমরা আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি প্রাবন্ধিক ও কলাম লেখক এবং সিনিয়র সাংবাদিক হাসান ফেরদৌস এবং একই সঙ্গে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসএল এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরীকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা একটু মাঠের খবরগুলো জেনে আসতে চাই। আমাদের সহকর্মীরা সকাল থেকেই সিটির 5টি বোর্ডের বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন, তারা খবর সংগ্রহ করছেন, বাংলাদেশি ভোটারদের উৎসাহ উদ্দীপনা তারা রেকর্ড করে নিয়ে আসছেন আপনাদের জন্য। এবং আমাদের দুজন সহকর্মীর কাছ থেকে আমরা সবশেষ ফলাফলগুলো, ভোট কেন্দ্রের খবরগুলো জানতে চাই। আমেরিকায় যতগুলো নির্বাচন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন বলা হয় নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচন। কারণ এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু এই সিটির দায়িত্ব কে নিতে যাচ্ছেন সেটি নির্ধারিত হয়, অর্থাৎ মেয়র হিসেবে কে দায়িত্ব নিতে যাচ্ছেন সেটি নির্ধারিত হয়। আমি এখন আছি ব্রুকলিনের প্যারামাউন্টের সামনে। আসলে আর মাত্র 1 ঘন্টারও কম সময় আছে, অর্থাৎ 15 ঘন্টার যে নির্বাচন সকাল 6টা থেকে শুরু হয়েছে রাত 9টা পর্যন্ত, সেই আর মাত্র 1 ঘন্টারও কম সময় আছে এই ভোটদানের। অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই জানা যাবে যে এই সিটির দায়িত্ব কে নিতে যাচ্ছেন, অর্থাৎ কে হবেন নগর পিতা, সেটি সবাই জানতে পারবেন। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই নির্বাচনের দিকে শুধুমাত্র যে এই সিটিবাসীর নজর তা না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু নজর রাখছেন যে এই কে এই মেয়র হিসেবে নির্বাচিত হবেন। কারণ তিনি রিপাবলিকান হলেও রিপাবলিকান যে প্রার্থী আছে তার প্রতি কিন্তু শেষ পর্যন্ত সমর্থন সরিয়ে তিনি কিন্তু ডেমোক্রেটিক যে প্রার্থী অ্যান্ড্রু কুমো তার প্রতি কিন্তু সমর্থন দিয়েছেন। এবং এখানে এক ধরনের হাড্ডাহাড্ডি যে লড়াই, সে লড়াই কিন্তু চলছে, সেটি হলো জোরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর প্রতি। তবে সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে 5টি বড়োতে যে নির্বাচন হচ্ছে এর মধ্যে ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ডে অ্যান্ড্রু কুমো এগিয়ে থাকলেও অন্য যে 3টি বড় আছে, যে ম্যানহাটন, ব্রুকলিন বা কুইন্স, এই এলাকাগুলোতে কিন্তু মামদানি এগিয়ে আছেন। অর্থাৎ আমরা কিন্তু সন্ধ্যার কথা বলছি, সন্ধ্যার পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্য অনুসারে কিন্তু মামদানি এগিয়ে আছে। কারণ এখানে এবার যে নতুন যে ভোটার, নতুন প্রজন্ম বা অন্যান্য যারা আছেন তারা কিন্তু বেশিরভাগ সমর্থন সেটি মামদানির দিকে আমরা বেশি দেখেছি। এবং তার জনপ্রিয়তা, মামদানির জনপ্রিয়তা হোক কিংবা তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এক ধরনের মন কেড়েছে বলেই ভোটাররা ভোট দিচ্ছেন এ ধরনের কথা কিন্তু আমরা সারাদিন আমাদের যে ভোটের মাঠের যে তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা সেটি জানতে পেরেছি। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কেমন হলো নির্বাচন, সেটি তথ্য কিন্তু জানাতে জোরান মামদানি 9টার পরে, অর্থাৎ আর হয়তো ঘন্টা 2 বা আড়াই ঘন্টা আমাদের অপেক্ষা করা লাগতে পারে যে তারা
তাদের মতো প্রতিক্রিয়া জানাবেন। এবং অ্যান্ড্রু কুমো তিনি কিন্তু ম্যানহাটন থেকে তার সারাদিনের যে নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে তার যে মতামত সেই মতামত জানাবেন। অর্থাৎ সিটিবাসীর সহ সারা বিশ্বের মানুষকে আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে কে হবেন নগরপিতা সেই তথ্যটি জানতে। এই ছিল এখান থেকে সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে নির্বাচনের একদম শেষ মুহূর্তে আছি আমরা বলা যায়। আজকে যেহেতু ভোটের দিন, আজকে সকাল 6টায় ভোট শুরু হয়েছিল এবং আর কিছুক্ষণ পর অর্থাৎ রাত 9টায় ভোট শেষ হবে। এই যে দীর্ঘ সময়ে ভোটের দিন রাখা হয় কারণ হচ্ছে যারা বিকালে কাজ করেন তারা যেন সকালে ভোটটা দিতে পারেন, আর যারা সকালে কাজ করেন তারা যেন কাজ শেষে বিকেলে এসে ভোট দিতে পারেন। সেই কারণে কিন্তু রাত 9টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ আছে। আর আজকে সারাদিন কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল বলা যায়। নভেম্বরের আজকে 4 তারিখ, তেমন শীত ছিল না বলা যায় এবং সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, একটু বাতাস ছিল। মানুষ যারা ভোট দিতে চেয়েছেন তারা কিন্তু দেওয়ার সুযোগ ছিল, তারা আশা করে ভোট দিয়েছেন এবং এখনও সময় আছে, ভোট দিতে পারবেন। এবং এবছর আগাম ভোট নিউ ইয়র্কে যে মোট প্রায় 5.5 মিলিয়ন ভোটার আছেন এই সিটিতে 5 বড়োতে মিলে, এর মধ্যে প্রায় 750,000 মানুষ কিন্তু আগাম ভোট দিয়েছেন। যদিও নিউ ইয়র্কের সব মানুষ কিন্তু সেভাবে আসলে ভোট দিতে যান না, এটা এখানকার আসলে একটা সংস্কৃতি বলা যায়। তারপরেও যেহেতু নির্বাচন আজকে, সব প্রার্থীরাই কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন, বিশেষ করে মামদানি এবং গভর্নর কুমো তারা কিন্তু ব্যাপক প্রচার চালিয়েছেন শেষ মুহূর্তে এসে, এবং সেটার প্রভাব বোঝা যাবে আসলে আজকে রাত 9টা পরে কে বিজয়ী হন। তবে এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে সব জায়গায়, আমরা জ্যাকসন হাইটস, যে জ্যামাইকা, ব্রুকলিন সহ বিভিন্ন জায়গায় আসলে ঘুরেছি, সব জায়গায় দেখেছি বেশিরভাগ জায়গায় আসলে মামদানির কথা শোনা যাচ্ছে। সম্ভবত তিনি হয়তো বা হবেন নিউ ইয়র্কের নতুন নগর পিতা। পৃথিবীর সবচেয়ে যারা জাঁকজমক নগরী বলা হয়, পৃথিবীর রাজধানী বলা হয়, সেই পৃথিবীর রাজধানী নগরপিতা হতে যাচ্ছেন সম্ভবত মামদানি। যেহেতু একটু সময় আছে, আমরা এখনও নিশ্চিত হতে পারছি না, 9টার পরে এই ডিক্লেয়ারটা হবে। এবং আমরা দেখেছি আজকে সব জায়গায় মানুষ কিন্তু ভোট দিয়েছেন, ভোট দিতে যাচ্ছেন। এবং বিশেষ করে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, এবার নির্বাচনে বাংলাদেশি আমেরিকান যারা আছেন তারা কিন্তু ব্যাপকভাবে ভোট দিয়েছেন। তাদের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি হয়েছে। এইটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে, মেন স্ট্রিমের যখন একজন আমেরিকান নাগরিক মেন স্ট্রিমে রাজনীতিতে তার ভূমিকা থাকবে, তার অবদান থাকবে, তখন তার মধ্যে নিজেদের যেমন সচেতনতা তৈরি হবে, তার এই সচেতনতার মধ্য দিয়ে ভবিষ্যতে যারা নির্বাচনে আসবেন, বাংলাদেশের মানুষ যখন নির্বাচনে যাবে তিনিও ভালো করতে পারবেন। এবং যেহেতু এখানে এখন একটা বড় অংশ বাংলাদেশিরা আছেন, তারা আমেরিকান সিটিজেন হয়েছেন, তারা বাংলাদেশের মেন স্ট্রিমের পলিটিক্স সব জায়গায় তারা এখন যাওয়ার সুযোগ পাবেন। এই যত তারা ভোট দিবেন, তারা মেন স্ট্রিমের কার্যক্রমে অংশ নেবেন, তত কিন্তু তাদের অগ্রযাত্রা সামনের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। 10 বছর আগেও এটা চিন্তা করা যেত না, কিন্তু এই মামদানি নির্বাচনকে কেন্দ্র করে বলা যায় এই বিরাট একটা জাগরণ আমরা দেখতে পেয়েছি। এবং আমরা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির এবং ভারতীয় সহ সাউথ এশিয়ার ভোট পাওয়ার জন্য মামদানি এবং কুমো তারা দুজনেই কিন্তু মসজিদে মন্দিরে গিয়েছেন কীভাবে তারা বেশি ভোট পেতে পারেন। এই জন্য এবার নির্বাচনটা আসলে অনেক সমালোচিত হয়েছে অনেক জায়গায়, যে অনেক বিশেষ করে অনেক সময় ধর্ম চলে এসছে ব্যাপকভাবে নির্বাচনে, যেটা আমেরিকার সংস্কৃতির সাথে যায় না। এবং মামদানি যে চমক দিয়েছেন তরুণ হিসেবে, সেটা কিন্তু একটা অভাবনীয় বলা যায় নিউ ইয়র্ক সিটির মতো একটি জায়গায়। আর কুমো যেহেতু উনি অভিজ্ঞ মানুষ, এখন তারা দুজনেই তাদের অভিজ্ঞতা এবং তাদের যে চমক, তাদের যে বুদ্ধিদীপ্ত প্রকল্প তুলে ধরেছেন। বিশেষ করে মামদানি তিনি যেগুলো বলেছেন মানুষ গ্রহণ করেছে। এখন দেখা যাক কী হয়, 9টার পরে হয়তো বা সব জানা হয়ে যাবে। তবে এখন পর্যন্ত আমরা শুনেছি মানুষ এখনও ভোট দিচ্ছেন, যেহেতু 9টা বাজতে আরও কিছু বাকি আছে, আরও অনেক মানুষ ভোট দিবেন। এই ভোটটা সুন্দর মতো হয়েছে আশা করি, এবং আমরা পাবো নতুন মেয়র। এই ছিল আমার কাছে সর্বশেষ নিউ ইয়র্ক থেকে জ্যাকসন হাইটসের আমি আছি এই মুহূর্তে। অনেক ধন্যবাদ পিনাকি তালুকদার এবং আপেল মাহমুদ, আপনাদের দুজনকে। সকাল থেকে আপনারা ক্রমাগত আমাদের অন্যান্য সহকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আপডেটগুলো জানাচ্ছেন, এবং নিঃসন্দেহে ভোটারদেরকে নিশ্চিত করতে পারি যে মেয়র নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যন্ত টিভেন 24 আপনাদের সাথে আছে। প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। হাসান ফেরদৌস, আপনার কাছে যেতে চাই এই কারণে যে কেন মেয়র নির্বাচন, নিউ ইয়র্ক সিটির একটি মেয়র নির্বাচন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, যে এটি নিয়ে সবাইকে কথা বলতে হচ্ছে, গণমাধ্যমগুলো চোখ রাখতে হচ্ছে। আমরা জানি ভার্জিনিয়াতে গভর্নর নির্বাচন চলছে, নিউ জার্সিতে গভর্নর নির্বাচন চলছে, ভার্জিনিয়ার ফলাফলের মধ্যে চলে এসেছে, আমরা সেটি নিয়ে হয়তো পরে আলোচনা করব। কিন্তু এত জায়গার থেকে মামদানি কিংবা এই নিউ ইয়র্ক সিটি নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? তিনি মুসলিম বলে, তিনি অভিবাসী বলে, তিনি সোশ্যালিস্ট বলে, কেন আসলে আপনার কাছে কি মনে হয়?
ধন্যবাদ জুয়েল, করিম ভাই, শুভ সন্ধ্যা। আপনি যে প্রশ্ন করলেন উত্তরে আমি সবগুলিতে হ্যাঁ বলতে পারি। আমি ওকে। প্রতিটি প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে পারি, কিন্তু আরো একটা বড় ছবি আছে। হুম। এই নির্বাচনটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হবার রাফলি 1 বছর পরে। এটা একটা বলতে পারি প্রি মধ্যবর্তী নির্বাচন। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, তার আগে একটা প্রাক মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে, এবং শুধুমাত্র নিউ ইয়র্কে নয়, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, নিউ জার্সি এবং ক্যালিফোর্নিয়া, এই 4টি বড় বড় নির্বাচনের মাধ্যমে আমরা আমেরিকার জনগণের পালসটা টের পাবো। আমরা টের পাবো প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন কোন পর্যায়ে এই মুহূর্তে আছে। দেখবো আমরা যে দেশের মানুষ তার পক্ষে না বিপক্ষে। আমরা কি জানি অলরেডি, গতকাল দেখেছি আমরা সর্বশেষ জাতীয় জনমত জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মুহূর্তে জনসমর্থন মাত্র 37%। 63% মানুষ তার অনুচ্ছেদ নীতি সমর্থন করে না। আমরা আরো কি দেখেছি, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার বিভিন্ন শহরে, বিশেষ করে ডেমোক্রেটিক শহরগুলিতে সৈন্য পাঠাচ্ছেন ইমিগ্রেশন ক্র্যাকডাউনের নামে। আমরা আরো কি দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলার অধিকার কেড়ে নিচ্ছেন। আমরা আরো কি দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার মতো দেশে সামরিক আগ্রাসনের কথা বলছেন। একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আমরা আছি। কেমন এই অবস্থায় নিউ ইয়র্ক শহরে, যাকে বলি আমরা বিশ্বের রাজধানী, সে বিশ্বের রাজধানীতে নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনে প্রার্থী কে, ভেরি সিগনিফিক্যান্ট। একজন সোশ্যালিস্ট, যাকে ট্রাম্প সাহেব বলেছেন কমিউনিস্ট, একজন অভিবাসী, 2, 3 একজন দক্ষিণ এশীয়, এবং 4 একজন মুসলিম। তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা আমার চোখে, গত নির্বাচনে যে ট্রেন্ড দেখেছি আমরা, তা হচ্ছে এই যে আমেরিকা ক্রমান্বয়ে দক্ষিণমুখী হচ্ছে, রাইটওয়ার্ড টার্ন করছে। সেই দক্ষিণমুখী টেন্ডেন্সির মুখে নিউ ইয়র্ক শহরে এমন একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন যিনি সকল প্রচলিত নিয়মকানুন ভেঙে বলছেন যে নীতি অনুসরণ করছে মিস্টার ট্রাম্প ভুল। প্রথম ভুল হচ্ছে এখানে যে আমার শহরটা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, এটা আর অ্যাফোর্ডেবল না। তুমি কি প্রতিশ্রুতি আমায় দিয়েছিলে? জিনিসপত্রের দাম কমবে, তাই তো? ইকোনমি তোমার স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল। এখন তুমি কোন অবস্থায় নিয়ে এসছো? মাত্র 10 মাসে আমাদের নাভিশ্বাস উঠেছে। আমরা আরো কি দেখতে পাচ্ছি, লক্ষ লক্ষ লোক চাকরি হারিয়েছে, বেতন পাচ্ছে না শাটডাউনের নামে। তুমি প্রেসিডেন্ট, রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে, ক্ষমতা সকল কেন্দ্র তোমার হাতে, তারপরেও তুমি ব্যর্থ হয়েছো এই শাটডাউন থামাতে। ফলে এটা একটা বিচার, জাজমেন্ট হবে প্রেসিডেন্ট ট্রাম্প কেমন করছেন। আমরা কি দেখতে পাচ্ছি অলরেডি, একটু আগে আমরা শুনলাম ভোটের পরিমাণ সকল গত 5টি নির্বাচনের রেকর্ড অলরেডি ভেঙে গেছে। আমরা এখনো শেষ 9টা বাজেনি, এখনো 9টা বাজার আগে গত 5টি নির্বাচনের ভোটের রেকর্ড আমরা অতিক্রম করেছি। কারণটা কি? একটাই কারণ, তা হচ্ছে এই যে, একটা না, দুটো কারণ। ইনফ্যাক্ট আমাদের সবার আগ্রহ এমন একজন নির্বাচিত করতে যে আমার স্বার্থ রক্ষা করবে। আমার স্বার্থ কি এই মুহূর্তে? প্রধান ইস্যুটা কোনটা নিউ ইয়র্কের? আমরা দেখেছি একটু আগে এক্সিট পোল পেয়েছি আমরা, 3টি ইস্যু, প্রধান ইস্যু বলা হচ্ছে। 1 নম্বর ইকোনমি বা অ্যাফোর্ডেবিলিটি, যে ইস্যুতে মামদানি ক্যাম্পেইন করেছেন 1 নম্বর। 2 নম্বর ইস্যু দেখতে পাচ্ছি আমরা হেলথ কেয়ার, স্বাস্থ্য পরিষেবা। মামদানি কি বলেছেন? প্রতিটি নাগরিককে শহরের তিনি বিনামূল্যে শিশু পরিচর্যা ব্যবস্থা করবেন। 2 আর 3 নম্বর ক্রাইম। এই 3টি ইস্যু নিয়ে নির্বাচন হচ্ছে, এবং 3টি ইস্যু দেখতে পাচ্ছি আমরা যে ডেমোক্রেটরা এই শহরে অন্যান্য শহরেও এগিয়ে আছে। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার, বড় ব্যাপার আমি মনে করি, তা হচ্ছে এই যে এই নির্বাচনটা ছিল আশার পক্ষে। A vote for Mamdani was a vote for hope. Secondly, a vote for Mamdani was a vote against hate and fear. মামদানির বিপক্ষে যিনি আছেন কে? কুমো সাহেব। কুমো সাহেবের প্রধান অস্ত্র কি? ভয় দেখানো। কি ভয়? এই যে একটা মুসলমান আসে ক্ষমতায়, এই একটা আউটসাইডার ক্ষমতায় আসছে,
এ একটা কমিউনিস্ট ক্ষমতায় আসছে, ভয় দেখাচ্ছে। আর ঘৃণা, ঘৃণা কেন? এই মুসলমানটা যদি ক্ষমতায় আসে আর 9/11 হবে। আমাদের যে ভোটটা, যে ভোট আজকে আমরা দিয়েছি, সে ভোটটা আশার পক্ষে, ঘৃণার বিপক্ষে এবং ভীতির বিপক্ষে। সে কারণে এটা এত গুরুত্বপূর্ণ। জি, চমৎকার বলেছেন। আশার পক্ষে, ঘৃণার বিপক্ষে ভোট দিচ্ছেন, নিউ ইয়র্কবাসীরা ভোট দিচ্ছেন। আরো 41 মিনিট সময় আছে ভোট দেওয়ার। যারা এর মধ্যে ভোট কেন্দ্রে চলে যাবেন তারা একেবারে সবশেষ সময় পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, আপনারা জোরান মামদানিকে এন্ডোর্স করেছেন এসএল এর পক্ষ থেকে, আমরা দেখেছি বেশ কিছু কর্মসূচি নিতে, এবং জোরান মামদানির পক্ষে হয়তো আপনার কাছে আপনি বলবেন, কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই, ভোট দিতে গিয়েছেন, ভোট কেন্দ্রগুলো দেখার সুযোগ হয়তো হয়েছে, সেখানে কি দেখেছেন? মানুষ কিংবা বাংলাদেশি মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং তারা সবাই এক হয়ে কাজ করছে, অনেকটা এক হয়ে কাজ করছে, কিছুটা বিচ্যুতি আছে, কেউ কেউ হয়তো এন্ডুকুমের পক্ষেও কাজ করছেন, কিন্তু এই গণজাগরণ বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তো এসেছে। কমিউনিটি হঠাৎ করে এত অ্যাক্টিভ কেন হলেন? সেখানেও কি সেই অভিবাসী, সে মুসলিম, সেটি নাকি যেটি হাসান ফেরদৌস বলছিলেন যে আসলে তিনি আশা দেখাচ্ছেন, তিনি স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্নের পক্ষেই মানুষের মধ্যে এই গণজাগরণ সচেতনতা তৈরি হয়েছে? দেখুন, আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে 100% একমত যে যেই মুহূর্তে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, যে মুহূর্তে নিউ ইয়র্ক সিটির অধিবাসীরা নাবিশ্বাস উঠে গেছে, তারা আর এফোর্ড করতে পারছেন না এই সিটি লাইফকে, সেই মুহূর্তেই অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি আশার বাণী শোনানো সহযোগিতা করছে। দেয়ার আর অল্টারনেটিভ সলিউশনস, বেটার সলিউশনস ফর নিউ ইয়র্ক সিটি। এবং একটা জিনিস আমি বলবো যে বছরের পর বছর ধরে মাইনরিটিস ইন নিউ ইয়র্ক তারা নির্বাচন করে আসছে, নির্বাচিত করে আসছে, নেতা এবং পাবলিক অফিস নির্বাচনের ক্ষেত্রে তারা বড় ধরনের ভূমিকা রাখে, ভোট দেয়, টাকা পয়সা দেয়, তারা ক্যাম্পেইন করে। কিন্তু এমন একটা এখন সময় আসছে, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আমি এই জন্য অনেক এই সংগঠনকে ইনক্লুডিং আসালকে ধন্যবাদ জানাই, তারা যে আমাদের এই জনগোষ্ঠীকে, বিশেষ করে মাইনরিটি গ্রুপস গুলোকে মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সের সাথে সম্পৃক্ত করানোর যে কাঠামোগত কাজটা করেছেন, যে লেগ ওয়ার্কটা করেছেন, তারই আজকে ফলাফল এটা আসছে। এখন আমাদের কমিউনিটি বুঝতে পারছে it is time to take a seat at the table, not on the menu. We have been on the menu for years after years. এবং আমরা আমাদের কমিউনিটির জন্য আমাদের নির্বাচিত নেতৃবৃন্দ খুব একটা কিছু করে নাই, বরঞ্চ তারা আমাদেরকে প্রমিস দিয়েছে, সস্তা ধরে লিপ সার্ভিস দিয়েছে, কিন্তু ডেলিভারি বলতে আমাদের পক্ষে তেমন কিছু দেয় নাই। আজকের এই ট্রাম্প ইরাতে যখন শুধুমাত্র সাউথ এশিয়ান না, ইমিগ্রেন্টরাই খুব ভীতু, ভয়ে খুব আতঙ্কিত আছে, সেই ক্ষেত্রে একজন বলিষ্ঠ ব্যক্তি, রাজনীতিবিদ, যিনি ইমিগ্রেন্টদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন, সেই আলোকবর্তিকা আমরা দেখতে পেয়েছি জোরান মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিতে। দেখুন, এই শহরে আমি আর আপনি ট্যাক্স দেই, প্রতি বছর আমরা অ্যারাউন্ড $72 বিলিয়ন নিউ ইয়র্ক সিটি থেকে পাঠাই, আর আমরা অ্যারাউন্ড $32 বিলিয়ন আমরা পাই রিটার্ন। $40 বিলিয়ন আমরা সারপ্লাস অন্য আরো 10 থেকে 12টা স্টেটের বাজেটকে আমরা সাপোর্ট করি। আর আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট যদি ধমক দেয় এই নির্বাচনের ক্ষেত্রে যে যদি জোহরান মামদানিকে ভোট দেওয়া হয় তাহলে তোমাদের ফান্ডিং কাট করে দেব, পাগলের মতো বক্তব্য করে মানুষকে, ভোটারদেরকে আরো উৎসাহিত করা হচ্ছে যে না, তাহলে আমরা জোহরান মামদানিকেই ভোট দিতে হবে। দেখুন, অ্যান্ড্রু কম উৎসাহটা কোত্থেকে আসলো আমাদের ভিতরে? একজন ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে যাওয়ার পরে তার উচিত ছিল ডেমোক্রেটিক ক্যান্ডিডেটের পক্ষে কাজ করা। এটাই ডেমোক্রেসি, এটাই ডেমোক্রেটিক প্রাইমারির মূল লক্ষ্য, যাতে পার্টির ইউনিটি ঠিক থাকে। সেই ক্ষেত্রে সে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হলো। অতএব সে তো একজন ডেমোক্র্যাট হিসেবে সে 10.5 বছর ধরে গভর্নর ছিল ডেমোক্র্যাটদের ভোট নিয়ে। এখন আরেকজন ডেমোক্র্যাটকে শুধুমাত্র তার জাতীয়তা, তার লোকটা কিরকম, তার কালচার কিরকম, তার কথাবার্তা কিরকম, সেই কারণে
তার বিরুদ্ধে সে বিশাল ক্যাম্পেইন গড়ে তুলছে, এবং এই ক্যাম্পেইনের ফান্ডিংটা কারা করছে? মাইকেল ব্লুমবার্গ, হেজ ফান্ড ম্যানেজার্স, অল দ্য কর্পোরেট ইন্টারেস্ট, যেটা নিউ ইয়র্ক সিটির লেস দেন 10% কর্পোরেট ইন্টারেস্ট হোল্ডার। আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটির 1,26,000 অ্যাক্টিভ এমপ্লয়ির যে ইউনিয়ন গুলো আছে, সমস্ত ইউনিয়ন গুলো জোরান মামদানিকে ভোট দিয়েছে। তারা কি সিটির ধ্বংস চায়? যেভাবে তারা আপনার ক্যাম্পেইন বলছে যে সিটি দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, সেটা তো চায় না তারা। তারা বুঝে সেখানে নিম্ন আয় এবং মধ্যম আয়ের লোকজনের সুবিধা হবে, কর্মসংস্থান হবে, অ্যাফোর্ডেবিলিটি আসবে। আপনার 1 গ্যালন দুধ এখন আর 6 টাকা দিয়ে কিনতে হবে না। সে যদি ন্যায্য মূল্যের দোকান, গ্রোসারি, সুপার স্টোর খুলে সিটির তত্ত্বাবধানে, সেখানে তো প্রফিটের আশায় করবে না, সেটা হবে জনগণকে সেবার আশায়। তাহলে সেই ক্ষেত্রে জনগণের সুবিধা হবে। যদি কোনো জনগণকে বিনামূল্যে চাইল্ড কেয়ারের কথা বলা হচ্ছে, হাজার হাজার সিটি এমপ্লয়ি, প্রাইভেট এমপ্লয়ি, আপনি জানেন তারা কাজে যেতে পারে না, কারণ তারা কাজে যা আয় করবে তার চাইল্ড কেয়ারের জন্য আরো বেশি ব্যয় করতে হবে। অনেকগুলো কারণ আপনি বলছেন, যে কারণগুলোতে হয়তো জোরান মামদানির পক্ষেই এই গণজোয়ার তৈরি হয়েছে, ভোটগুলো পড়ছে। আমরা ফলাফলটা জেনে যাব ঘন্টা 2-3 মধ্যে হয়তো জেনে যাব। একটু প্রসঙ্গ পাল্টাতে চাই, হাসান ফেরদৌস, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো, এই নির্বাচনের আগে আমরা সবসময় দেখেছি যে রিপাবলিকান প্রার্থীকে বসে দেওয়ার জন্য বেশ চেষ্টা করা হয়েছে। কার্টিস সিলভা বলেছেন একেবারে নাকের ডগায় যদি দম থাকা পর্যন্ত তিনি থামবেন না, কবরে যাওয়া পর্যন্ত থামবেন না। থেমে গিয়েছেন এরিক অ্যাডামস, তিনি অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করেছেন। সবশেষ গতকালকে নিঃসন্দেহে দেখেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন একজন ব্যাড ডেমোক্রেটকে বেছে নেওয়া একজন কমিউনিস্টের চেয়ে উত্তম, তাই আমি অ্যান্ড্রু কুমোকে বেছে নিচ্ছি। এবং আজকে তিনি যেটি সোশ্যাল ট্রুথে লিখেছেন যে যেসব জুইসরা মামদানিকে সমর্থন করছেন তোমরা সব স্টুপিড, তিনি এইভাবে করে স্পষ্ট করে বলেছেন। জোরান মামদানির এই জয় কি অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে জয়, নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয় হিসেবে অনেকে ধরতে পারেন? আমি কিন্তু শুরুতেই বলেছি, এই যে নির্বাচন শুধু নিউ ইয়র্কে নয়, নিউ ইয়র্কে, নিউ জার্সিতে, ক্যালিফোর্নিয়ায় এবং ভার্জিনিয়াতে, এটা একটা রেফারেন্ডাম অন ডোনাল্ড ট্রাম্পস পলিসি ফর দ্য লাস্ট 10 মান্থস। ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কোন পর্যায়ে আছে আমরা এই নির্বাচনের ফলাফল থেকে তার পালসটা বুঝে যাব, মানুষ কি চাইছে। আমি অনেস্টলি বলি, ডোনাল্ড ট্রাম্প সাহেব যে এন্ডোর্স করেছেন কুমোকে, এটা একটা সাপে বর হয়েছে মামদানির জন্য। কারণ এই শহরে সম্ভবত আপনি কোমর জন্য বলছেন। না, বর হয়েছে মামদানির জন্য, ভালো হয়েছে মামদানির জন্য। কারণ এই শহরে 30% মতো লোক, আমরা জানি গত নির্বাচনে 7% তিনি গেইন করেছেন। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সাহেব 7% বেশি ভোট পেয়েছেন, আগের বছর 30% মতো রিপাবলিকানরা ভোট পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। তার মানে তার জনপ্রিয়তা বেড়েছে। তারপরেও এই শহরে মাত্র 30% মানুষ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। এই ভোটে আমরা বুঝবো যে প্রকৃতপক্ষে তার সমর্থন আরো কম, তার সমর্থন এই শহরে আরো কম একাধিক কারণে। প্রধান কারণ তার ইমিগ্রেশন ক্র্যাকডাউন। তিনি কি বলেছেন, মামদানি হলে তিনি সৈন্য পাঠাবেন, মামদানি হলে মামদানিকে তিনি দেশ থেকে বহিষ্কার করবেন, কারণ মামদানি নাকি তার চোখে অবৈধ সিটিজেন। এই যে বৈরী একটা আবহাওয়া তিনি তৈরি করেছেন, সকল প্রচলিত নিয়ম কানুন ভেঙে তিনি ফেলছেন। আমেরিকা দেশটা কেন এত বড়, এত মহান কেন? কারণ আইন মেনে চলে বলে, কান্ট্রি অফ লস। এবং যে লটা সমাজের সামনেভাবে প্রযোজ্য। ডোনাল্ড ট্রাম্প সমস্ত আইন কানুন ভেঙে ফেলে। একটু আগে করিম ভাই বলছিলেন এবং তুমি বলছিলে, তিনি ধমক দিয়েছেন তিনি আমাদের অর্থ, আমাদের ন্যায্য পাওনা ফেডারেল ফান্ডিং বন্ধ করে দেবেন। ফেডারেল ফান্ডিং বন্ধ করা মানে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি বন্ধ হয়ে যাবে। অলরেডি আমাদের নিউ জার্সির সাথে যেই হাডসন প্রজেক্ট ছিল বন্ধ হয়ে, টাকা তিনি বন্ধ করে দিয়েছেন। সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে প্রজেক্ট টাকা বন্ধ করে দিয়েছেন। স্কুলের ফান্ডিং তিনি বন্ধ করে দেবেন ইত্যাদি। এই টাকা কি তার পিতৃদত্ত টাকা? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। এবং এই টাকাটা অ্যাপ্রোপ্রিয়েট করেছে কে? কংগ্রেস। কংগ্রেস এই টাকাটা ভাগ করে দিয়েছে। তার তো সে ক্ষমতা নেই।
চাইলেই তিনি টাকাটা বন্ধ করতে পারেন না কোনো কারণ ছাড়া। এই যে সম্পূর্ণ আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, প্রচলিত নিয়মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, আমাদের এই ভোটটা তার বিরুদ্ধে। ফলে তোমার প্রশ্ন আমি আবারও বলি, ইয়েস, ইটস এ ভোট নট অনলি ফর মামদানি বাট অলসো এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প। আর একটা কথা বলে শেষ করছি আমি, ট্রাম্প সাহেব এন্ডোর্স করেছেন মামদানি, উনি খুব ঘন ঘন বলেন রাইনো। যারা যে সমস্ত রিপাবলিকান প্রার্থীকে সাপোর্ট করে না তাদেরকে তিনি বলেন রিপাবলিকান ইন নেম অনলি, RINO। তাহলে কে দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্প সাহেব কাকে এন্ডোর্স করলেন? ডেমোক্র্যাটকে। তাহলে সবচেয়ে বড় রাইনো কে? ব্যাড ডেমোক্রেট কে করেছেন? ব্যাড ডেমোক্রেট। সবচেয়ে বড় রাইনো কে হলো দাঁড়ালো তাহলে? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প সাহেব। কেমন একেবারে কঠিন একটা পরিস্থিতি করিম চৌধুরী, আপনার কাছে জানি সেটা হলো যে যদি বন্ধ করে দেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, এবং তিনি তো বন্ধ করেছেন, যে বেশ কয়েকটির নজিরের কথা বললেন হাসান ফেরদৌস, যদি বন্ধ করে দেন এটি তো আসলে অনেক বড় একটা ভয়ের বিষয় নিউ ইয়র্কারদের জন্য। কিংবা মামদানির সামনে চ্যালেঞ্জগুলো কি হতে পারে? মামদানি যদি মেয়র নির্বাচন করে জিতে আসেন, তিনি বয়স কম, 34 ইয়ার্স, এবং তার অভিজ্ঞতা নেই, যেটি বারবার এন্ডুকুমো বলছিল। সেই ক্ষেত্রে আবার ফান্ডও যদি বন্ধ করে দেন, ঠিকঠাক চলবে তো নিউ ইয়র্ক সিটি, নাকি আবার একটু অর্থনৈতিক সমস্যা? কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিউ ইয়র্কের যথেষ্ট সম্পদ রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। উইদাউট ফেডারেল ফান্ডিং আমাদের অগ্রগতি, বড় বড় প্রজেক্টগুলো স্লথ হয়ে যাবে। এতে করে বিপদে পড়বে রিপাবলিকানরা সারা দেশব্যাপী। এর ইম্প্যাক্ট হবে ওভারঅল রিপাবলিকানদের প্রতি। কারণ এটা যে শুধু আইন বহির্ভূত, এটা ডেমোক্রেটিক নর্মস বহির্ভূত। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, we are not the state or city that always gets money from federal government. We are the one funding at least 12 to 15 other states' budget from our surplus. So we are not begging for our funding. We are asking what we deserve. Proportionately যেটা অ্যাপ্রোপ্রিয়েশন হয় কংগ্রেসের মধ্য দিয়ে, সেটা। অতএব আমি হতাশ হব না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে মামদানির যে পলিসি, ইলেকশন ম্যানিফেস্টো এবং সরকারের যে বিরূপ নীতি, এক্সেসিভ কন্ডাক্ট, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, দেখুন একজন শুধু ডেমোক্র্যাটকেই সে সমর্থন করেনি, এর বাইরে অনেক কিছু হয়েছে। ফোনটা ক্লিয়ার করুন। যা তাদের যে নীতি, বলা হচ্ছে যে যদি কোনো মামদানি নির্বাচিত হয় তাহলে এখানে সে ফেডারেল সৈন্য পাঠাবে, আইস পাঠাবে, বিপর্যয় সৃষ্টি করবে। এতে করে আলটিমেটলি রিপাবলিকানদের জন্য দেশব্যাপী ক্ষতি হবে, ন্যাশনালি তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং বিশেষ করে প্রেসিডেন্ট নিজে বড় ধরনের ক্ষতির মুখোমুখি পড়বেন। মিড টার্মে তার ফলাফল আরো চূড়ান্ত হবে। আজকে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কি রেজাল্ট হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী স্টেট নিউ জার্সি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু লোকজন কিছুটা রেফারেন্ডামের মতোই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি তাদের মতামত জানাচ্ছে। তা আমি বলবো যে একটু সবাই যদি কোনো আমরা শুধুমাত্র বলি যে জওহরলাল মামদানি বিজয়ী হবেন, তবে এই বিজয়ীটা আমাদের মাঝে কিছু লোকের মিসগাইড হয়ে মাইনরিটি ভোটদের ক্ষেত্রে শেষ 2 সপ্তাহে কিছুটা লোয়ার ছোঁয়া শুরু হয়েছে আমাদের সমর্থনের মাঝে, যার ফলে যে বিজয়টা আমরা ভাবছিলাম যে বড় ধরনের ব্যবধানে, ল্যান্ডস্লাইড শব্দটা আমরা বারবার ব্যবহার করেছি, সেটা হয়তো হবে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর বিশেষ করে যে পরিমাণ ভোট পড়েছে, রেকর্ড ভঙ্গের যে ভোট পড়েছে, আমরা এখনো জানি না কোন কমিউনিটি কিভাবে ভোট দিয়েছে। যত আমরা যতটুকু বিশ্বাস করি, যতটুকু আমরা ভোট কেন্দ্রে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, মামদানিকে ঠেকানো কঠিন হবে। যত শক্তি, যত বড় ধরনের ইনফ্লুয়েন্সার প্লেয়ার্স এখানে আনা হোক না কেন, যত টাকাই তারা ব্যয় করুক না কেন, মাঠ পর্যায়ে আমাদের কমিউনিটির অনেকেই দেখেছেন যে আপনি যদি কোনো একটু খেয়াল করেন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কসের রাস্তায় শত শত সাউথ এশিয়ানকে আপনি দেখবেন কোমর ক্যাম্পেইনে যুক্ত। এরা নিজেরা হয়তো কোমোকে ভোট দেন, দিবেও, কিন্তু দে আর পেইড ক্যাম্পাসার। তারা হলো যাই কোমো ক্যাম্পেইনের হিউজ টাকার কারণে তারা ক্যাম্পাস করছে। অতএব যারা বলছে যে আমাদের কমিউনিটির ভিতরে রিয়েলি কোনো চেঞ্জ আসছে, আমি মনে করি যে হ্যাঁ, আমাদের কমিউনিটি কিছুটা ক্যাম্পেইনের ফান্ডিং পেয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে গত 2 সপ্তাহ ধরে, কিন্তু ভোটের ক্ষেত্রে কি পরিণতি হবে আমাদের কমিউনিটিতে খুব একটা আমার মনে হয় না যে অল্প কিছু সংখ্যক লোক ছাড়া বাইরে কিছুটা লড়ছে বলে। তবে
অন্য কমিউনিটি যাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যাপক ধরনের ভোট পড়েছে আমরা দেখেছি। আশা করি সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ইনফ্লুয়েন্স হলেও মেজর কোনো চেঞ্জ আসবে না ফলাফলের ক্ষেত্রে। ফলাফল মামদানির পক্ষেই যাবে আশা করি। এবং আমি স্টার্ট আইল্যান্ড থেকে একটা কথা বলি জুয়েল ভাই, মামদানি ক্যাম্পেইন স্টার্ট আইল্যান্ডের প্রতি তাদের যথেষ্ট সময় দেন নাই, ইনভেস্টমেন্ট করেন নাই, এবং সেই ক্ষেত্রে মামদানি ক্যাম্পেইনের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক কথা হয়েছে, মাহবাইয়ের কথা হয়েছে। ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের অভিযোগের কথা জানিয়েছি। আপনি দেখবেন যে মামদানি ক্যাম্পেইন এখানে কোনো এই লঞ্চ সাইন দেয় নাই, এখানে ক্যাম্পেইনের জন্য কোনো টাকা পয়সা ইনভেস্ট করে নাই। আমরা যারা ভলান্টিয়ার রয়েছি, বিশেষ করে আসারের লোকজন এবং ডেমোক্রেটিক পার্টির লোকজন কিছুটা কাজ করেছে। এই রেড যে কাউন্টি নিউ ইয়র্ক সিটির, আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটির 5টা সিটির মাঝে এই স্টার্ট আইল্যান্ডটাই একমাত্র রেড সিটি, মানে রিপাবলিকানদের সিটি। এখানে দরকার ছিল, আমরা বারবার পরামর্শ দিয়েছিলাম যে এই স্টার্ট আইল্যান্ডকে যদি তুমি নিতে হয় তাহলে স্টার্ট আইল্যান্ডের প্রতি স্পেশাল মনোযোগ দিতে হবে। এখানে আমাদের 35,000 ডেমোক্রেটিক ভোট বেশি আছে রিপাবলিকানদের চেয়ে, কিন্তু ডেমোক্রেটরাই এখানে রিপাবলিকানদের পক্ষে কাজ করে এবং ভোট দেয় বিভিন্ন ইস্যুতে। এইটাকেই আমরা এবং জোরান মামদানি যাননি, জোরান মামদানি স্টেট আইল্যান্ডে যাননি, এন্ডুকুমো কিংবা অনেকবার এসেছেন উনি, 7 থেকে 8 বার এসেছেন, ব্যক্তিগতভাবে আমাদের সাথে বসেছেন, আমরা তাকে গাইড করেছি। কেন জানি তার ক্যাম্পেইন থেকে এই স্টার্ট আইল্যান্ডের প্রতি একটা বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। তারা অনেকটা ছেড়েই দিয়েছে যে এখানে আমরা এটা পারবো না। কিন্তু একটা যেটা ভুল হয়েছে বলে মনে হয়, স্টার্ট আইল্যান্ডের ভোটেই হয়তো বড় ধরনের পরিবর্তন আসবে যদি আসে। এই জন্যই আমরা একটু শঙ্কিত আছি। আপনার কাছে একটু জানি যে মামদানি যে চ্যালেঞ্জগুলো আসবে সামনে, যে কঠিন সময়টা আসবে, সেটা উত্তরণের জন্য কতটা তার যে ক্যারিশমা গুলো দেখলেন সেগুলোকে বিবেচনায় নিয়ে যদি আপনি বলেন, তিনি কতটা সামাল দিতে পারবেন আসলে বড় বড় ধাক্কাগুলো? ভেরি গুড কোয়েশ্চেন, এবং উত্তরটা আমাদের কাছে জানা নেই। নিউ ইয়র্ক সিটির অপারেটিং বাজেটের 8 থেকে 10% আমরা ফেডারেল ফান্ডিং পাই, এবং এই টাকাটা মূলত যায় সোশ্যাল সার্ভিস খাতে, হেলথ কেয়ারে, হেলথ সার্ভিসে, এডুকেশন সেক্টরে এবং মেন্টাল হেলথের ক্ষেত্রে। 10% অনেক টাকা। এই টাকা, এই ডেফিসিটটা ওভারকাম করা খুব ইজি হবে না। প্রবাবলি আলবেনিকে স্টেপ ইন করতে হবে, প্রবাবলি কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স বাড়াতে হবে, যে কথা মামদানি নিজেও বলেছেন। তিনি আমাদের ইনকাম ট্যাক্সটা মিলেনিয়ার্স ট্যাক্স তিনি বলেছেন 2% তিনি রেজ করবেন। ফলে ইটস এ বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা অত মিনিমাইজ করার কোনো কারণ নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে এর যে ব্যাকল্যাশটা হবে, পলিটিক্যাল ব্যাকল্যাশ, সেটা কি পারবে ওয়াশিংটন সহ্য করতে? মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটি। সেই নিউ ইয়র্ক সিটির প্রতি যদি ফেডারেল গভর্নমেন্ট বিমাতাসুলভ আচরণ করে এবং তার ফলে এই শহরের ওয়েলবিং, এই শহরের কল্যাণ ব্যবস্থা যদি ক্ষতিগ্রস্ত হয়, তার প্রতিক্রিয়া সারা দেশ জুড়ে ঘটবে। কেমন? আমি এই পলিটিক্যাল অ্যাসপেক্টটা মাথায় রাখতে বলছি আমি, যে তুমি চাইলেই এই শহরকে তুমি তোমার ফান্ডিং বন্ধ করে দিতে পারো না। যদি দাও তুমি, তার একটা ব্যাকল্যাশ হবে, তার একটা তীব্র নেগেটিভ প্রতিক্রিয়া হবে। এটা একটা বড় বিষয় হতে পারে। যে এবং মাথায় রেখো যে 1 বছর পরে তোমার কিন্তু মধ্যবর্তী নির্বাচন, 1 বছর পরে তোমার মধ্যবর্তী নির্বাচন। নর্মালি মধ্যবর্তী নির্বাচনে সিটিং গভর্নমেন্ট, সিটিং সরকার, ক্ষমতাসীন সরকার 20 থেকে 60টা সিট পর্যন্ত হারাতে পারে। যদি এই প্রতিক্রিয়া অব্যাহত থাকে, তাহলে প্রতিটি ব্লু স্টেটসে আমরা দেখব যে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস উভয় কক্ষে ভালো রকমের বিপর্যয়ের সম্মুখীন হবে। তবে সাবধান করে দিচ্ছি আমি, শেষ কথা বলছি, তা হচ্ছে এই যে সামনের দিনগুলি কিন্তু কঠিন হবে। শুধুমাত্র আশা দিয়ে আমরা আমাদের সংকট এড়াতে পারবো না। এই জন্য প্রয়োজন পড়বে প্র্যাকটিক্যাল মেজার্স। আমি কোয়াইট শিওর মামদানি ক্যাম্পেইন ভেবে রেখেছে, তা জানিয়েছে আমাদেরকে, বিভিন্ন প্রস্তাব তারা গ্রহণ করবে, তারা উদ্যোগ তারা নেবে। আমি কোয়াইট হোপফুল যে এই সংকট উত্তরণের ক্ষমতা তাদের আছে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে পসিবল ব্যাকল্যাশের জন্য। এবং প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাব দিচ্ছিলেন যে তিনি তার পরামর্শক হিসেবে কাজ করতে চান মামদানির, সেগুলো হয়তো কোনো একটা পজিটিভ ইতিবাচক ধারা আসতে পারে। হাসান ফেরদৌস, আপনার কাছেই আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আমরা এর মধ্যেই ভার্জিনিয়ার ফলাফল পেয়ে গেছি, সেখানে প্রথম মহিলা গভর্নর ডেমোক্রেটিক তিনি নির্বাচিত হয়েছেন। ইভেন লেফটেন্যান্ট গভর্নরও ডেমোক্রেটরাই নির্বাচিত হয়েছে
নিউ জার্সিতে ব্যাপক ব্যবধানে গভর্নর এগিয়ে আছেন, ফলাফল চলে আসবে, তিনিও জিতে যাবেন। এই দুটো নির্বাচন কিংবা অন্য যে নির্বাচনগুলো সবগুলো কি অর্থ বহন করছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, ফেডারেল সরকারের জন্য, আমেরিকানদের জন্য? মাথায় রাখতে হবে যে এই তিনটি স্টেটে কিন্তু ব্লু স্টেটস। ভার্জিনিয়াকে আমরা পার্পল বলতে পারি, বাট রাফলি তিনটে আসলে ব্লু স্টেটস। ফলে এই রেজাল্টগুলি খুব একটা আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু নয়। ভার্জিনিয়াতে বা নিউ জার্সিতে ডেমোক্রেটরা জিতবে, কারণ এই শহর এই স্টেটগুলিতে ডেমোক্রেটদের সংখ্যা অনেক বেশি, রেজিস্টার্ড ডেমোক্রেট সংখ্যা অনেক বেশি হওয়ারই কথা। কিন্তু গত নির্বাচনে প্রতিটি স্টেটে কিন্তু সিগনিফিকেন্ট গেইন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। ফলে আমাদের দেখার ছিল যে তিনি যে গেইন করলেন, যেমন ধর নিউ ইয়র্কে 7% তিনি গেইন করলেন, গেইনটা অব্যাহত আছে কিনা, ধরে রাখতে পারছেন কিনা। ক্লিয়ারলি তিনি পারছেন না, প্রমাণ ভার্জিনিয়া গভর্নর ছিল রিপাবলিকান, ডেপুটি লেফটেন্যান্ট গভর্নর রিপাবলিকান ছিলেন। দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 10%-এর ব্যবধানে, এখন পর্যন্ত যে হিসাব পাচ্ছি আমরা, অলমোস্ট 10% ব্যবধানে জিতছেন প্রথমবারের মতো একজন নারী গভর্নর ভার্জিনিয়াতে। শুধুমাত্র যে গভর্নর পদে নয়, নির্বাচন হচ্ছে কিন্তু কংগ্রেসের জন্য, হাউসের জন্য, এবং 1/3 অফ ভার্জিনিয়ার সিনেটের জন্য। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখবো, ফলাফল পাইনি এখন আমরা, প্রবাবলি এই যে নির্বাচনী ফলাফল দেখতে পাচ্ছি আমরা, তার একটা প্রতিক্রিয়া কিন্তু এই সমস্ত রেসে ঘটবে। আমি শুরুতেই বলেছিলাম যে এই নির্বাচনটা আপাতভাবে মনে হচ্ছে একজন মেয়রের জন্য, একজন গভর্নরের জন্য, বা একটা ব্যালট ইনিশিয়েটিভের জন্য, তা কিন্তু নয়। এর একটা বৃহত্তর একটা সিগন্যাল পাবো আমরা সারা দেশ জুড়ে, যে আমাদের এখন মানসিক অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছি, আমরা কিভাবে আমরা গ্রহণ করছি ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান প্রশাসনকে। কারণ এই যে মানসিক অবস্থা, এই যে আমাদের রিসেপটিভ অবস্থা, তা কিন্তু ডিটারমিন করবে আগামী বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আউটকাম। আই এম কোয়াইট হোপফুল যে আমি আপনাকে বলেছিলাম না, আমাদের মাত্র 37% অ্যাপ্রুভাল রেটিং ডোনাল্ড ট্রাম্প সাহেবের, মাত্র 37%। 63% মানুষ মনে করে যা তিনি করছেন ঠিক করছেন না। তার অ্যাপ্রুভাল রেটিং নেগেটিভ হচ্ছে গিয়ে, দেখো তুমি মানে কত বড় ব্যবধানে তিনি নেগেটিভ, আমরা বলি আন্ডার ওয়াটার তিনি রয়েছেন। ফলে এই সরকার যদি তার পথ না বদলায়, যদি তিনি তার মত এবং পথ না বদলান, তার প্রতিক্রিয়াতে আগামী মধ্যবর্তী নির্বাচন দেখবো আমরা আরো বড় বিপর্যয় ঘটছে রিপাবলিকান পার্টির। ওকে, করম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, ডেমোক্রেটরা বড় বিজয় পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে। এই বড় বিজয়গুলো মধ্যবর্তী নির্বাচনের জন্য সামনের দিনগুলোর কর্মসূচি প্রণয়নে ডেমোক্রেটদেরকে উদ্দীপ্ত করছে কিনা, অর্থাৎ ডেমোক্রেটরা হোপ দেখছে কিনা, যে হোপের কথা বারবার করে বলছেন হাসান ফেরদৌস, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানুষ জাগছে, মানুষ কথা বলছে, ভোট দিচ্ছে, ডেমোক্রেটরা কতটা উদ্দীপ্ত হচ্ছে? একটু মিউট করা আছে আপনার অডিও। জি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু ডেমোক্র্যাটরা, এদেশের সাধারণ জনগণ ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের যে অনাস্থা, অবিশ্বাস, তার বর্তমান যে অবস্থা, দেশকে যেভাবে যে জায়গায় নিয়ে গিয়েছে, মাত্র 37% তার সমর্থন, জনসমর্থন রয়েছে, তাকে ভালো জানে, সে ভালো চালাচ্ছে। আর 63% বলছে হি ইজ টোটালি ফেট। খেয়াল রাখবেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের মাত্র 3টা কংগ্রেশনাল সিট দরকার নিম্ন কক্ষে, আর উপরের দিকে 2টা বদলালে এই কাজ সারা, 3টার দরকার হবে না, মানে সিনেটের কথা বলছি। তাহলে এবারের যে নির্বাচন, আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে 100%, মোর দেন 100% একমত যে এটা একটা রেফারেন্ডাম জাতির প্রতি, ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা রেফারেন্ডাম, তাকে জনগণ প্রত্যাখ্যান করছে, তার একটা বড় ধরনের রেফারেন্ডাম। এবং 2026 সালে যে মধ্যবর্তী নির্বাচন হবে, সেই নির্বাচনে রিপাবলিকানদের, যেটা ট্রাম্পিজম যেটা বলে এখন, রিপাবলিকান পার্টি এটা না, ট্রাম্প পার্টি যেটা, তার একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসার সম্ভাবনা আছে। কিন্তু ডেমোক্র্যাটদের যদি খুব খুশি হয়ে এই 3-4টা সিটির বা স্টেটের নির্বাচনকে ফলাফল করে, অ্যাজ ইট ইজ ব্লু স্টেটস আমরা জানি, কিন্তু এর উপরে যদি ভিত্তি করে যদি বসে থাকে, তারা যে দেশব্যাপী যে রিডিস্ট্রিক্টিং এর যে প্ল্যান করছে ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে তার কিন্তু আমাদের প্রতি, মানে ভোটারদের একটা বড় ধরনের
বিপর্যয় হতে পারে ভোটের, কেননা তারা রিপাবলিকান ডিস্ট্রিক্টগুলোকে একত্রিত করে রিডিস্ট্রিক্টিং করছেন সারা দেশে, যার ফলে রেগুলার ট্রেন থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি এবং রিপাবলিকান ভোটারদেরকে আমরা ডেমোক্রেটদের পক্ষে না আনতে পারে, তাহলে মধ্যবর্তী নির্বাচনে যতই জনসমর্থন থাক না কেন রিডিস্ট্রিক্টের কারণে ফলাফল উল্টে যেতে পারে, যার ফলে ডেমোক্রেটদের এখন সেই ক্ষেত্রে বড় ধরনের দর কষাকষি করতে হবে, বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি যেতে হবে এবং কাঠামোগতভাবে তারা রিপাবলিকান ভোটগুলোকে ডেমোক্রেটদের দিকে নিয়ে আসার জন্য কাজ করতে হবে। অন্যথায় মধ্যবর্তী নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচনে 2028 সালে যে জাতীয় নির্বাচন হবে সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু সংসদে এবং মানে সিনেট এবং কংগ্রেস দুই জায়গায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন ডেমোক্রেটদের পক্ষে জটিল হবে, কেননা যে কুটচাল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করে যাচ্ছে রিডিস্ট্রিক্টের নামে সারা দেশে, ডেমোক্রেটদের জন্য কঠিন করে ফেলবে ডেমোক্রেটদের সিটগুলো বিজয় করা। এই জন্য ডেমোক্রেটদেরকে এখন যেটা খুব একটা উৎসাহিত করে তুলছে এই 4টা স্টেটের ভোটের ব্যবধান, ভোটের যে ফলাফল সেটা উৎসাহিত করবে, কিন্তু সেই উৎসাহকে যেন অতি উৎসাহে পরিণত হয়ে তারা আসল কাছ থেকে দূরে সরে না যায়। ডেমোক্রেটরা যেটা গ্রাসরুট লেভেলে আমরা রিডিস্ট্রিক্টিংয়ের আলোকে যে ডেটাটা আসবে, ভোটার ডেটাটা আসবে, সেই ডেটাকে ইউজ করে ডেমোক্রেটরা যেন কাজে লাগাতে পারে মধ্যবর্তী নির্বাচনের জন্য, তখনই দেশকে উদ্ধার করা যাবে, রেস্কিউ করা যাবে রিপাবলিকান তথা ট্রাম্পিজমের হাত থেকে রক্ষা করার জন্য। না হলে এদেশ যে হিটলারিজমের দিকে যাচ্ছে, ইট উইল বি এ বিগ ডাইজেস্টার ফর দিস কান্ট্রি, উই মাইট উইল লুজ এভরিথিং ইন দিস কান্ট্রি। হাসান ফেরদৌস। আমরা বারবার বলছি ডেমোক্রেট, আমার কাছে অতটা আমি উচ্চকিত হতে পারছি না, কারণ এই মুহূর্তে দেশ জুড়ে ডেমোক্রেটদের সমর্থন মাত্র 33%। জি, আমি সেটাই ভাবছিলাম যে মাত্র 33% সমর্থন, রাফলি যে পরিমাণ সমর্থন ডোনাল্ড ট্রাম্প সাহেবের সেই পরিমাণ সমর্থন কিন্তু আমাদের ডেমোক্রেট পার্টির। তার মানে এত অসন্তোষ সত্ত্বেও ডেমোক্রেটিক পার্টির প্রতি সমর্থন কিন্তু বাড়েনি, কমেছে। কারণটা কি? মূল কারণটা দুটো কারণ। এক হচ্ছে ক্ষমতায় বসে আছে এমন একদল লোক যারা বয়স 70 ঊর্ধ্ব এবং কোনো ক্রমে তারা ছাড়ছে না। এক একজন 20, 25, 30, 50 বছর ধরে ক্ষমতা আটকে আছে, নতুন লোক আসতে পারছে, নতুন আইডিয়া আসতে পারছে না, এটা একটা। আর 2 নম্বর, এই দল যারা এখন ক্ষমতায় আছে, আমাদের ডেমোক্রেটিক পার্টির কথা বলছি আমি, মানুষের পালস বুঝতে পারছে না, মানুষ কি চায় বুঝতে পারছে না। ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি, গাজা প্রশ্নে মনে করা যায় সারা দেশ নিন্দা করছে ইসরায়েলকে, অথচ আমার ডেমোক্রেটিক পার্টির নেতারা ভয়ে মুখ খুলছেন না। চাক সুমার ডেমোক্রেটিক পার্টির নেতা সিনেটে, মামদানিক তিনি এন্ডোর্স পর্যন্ত করেননি। হাকিম জেফরিস করেছেন বটে শেষ মুহূর্তে এসে, এটা করে টেপিড এন্ডোর্সমেন্ট, মানে কোনো মতে একটা কিছু বলে তিনি নিজের গা বাঁচিয়েছেন, নিজের নির্বাচনে জয়ী হওয়ার জন্য। তার মানেটা কি? দেশের মানুষের পালসই তারা বুঝতে পারছে না, তারা এখনো হাতে বাঁধা আছে কর্পোরেট ইন্টারেস্টের কাছে, বিদেশি স্বার্থের কাছে। ফলে ডেমোক্রেটরা যে চাইলেই মধ্যবর্তী নির্বাচনে খুব বড় কিছু করে ফেলবে তা কিন্তু নয়। তার কারণ ডেমোক্রেটিক পার্টি এই যে ভাগ্যের ফেরে তারা পড়েছে, রিভার্স করতে হবে। এবং একটা ছোট প্রশ্ন করতে চাই আমি শেষ করে নি কথাটা। হোপফুল সাইডটা কোথায়? মামদানি কত বয়স তার? 34 বছর একটা মানুষ, কি কথা বলছে সে বলছে এমন একটা দেশ গড়বো, যে শহর গড়বো, যে শহরটা সবার কাছে, সবার জন্য অধিক বসবাসযোগ্য হবে। এই হোপের কথা আমাদের কে বলেছিল আগে মনে আছে? 2008 সালে বারাক ওবামা এক্স্যাক্টলি একই ভাবে আমাদেরকে আশা দেখ। তিনি সফল তিনি হননি বটে, নানা কারণে তিনি সফল হননি, তিনি অনেক বেশি কম্প্রোমাইজিং ছিলেন, কিন্তু আমাদেরকে এক করতে পেরেছিলেন, একটা রেইনবো পলিসি তিনি করেছিলেন। ওকে, ফলে যে ভুলগুলি ওবামা করেছিলেন, যে ব্যর্থতা ওবামা ছিল, আই এম কোয়াইট হোপফুল ওবামার থেকে শিক্ষা নিয়ে মামদানির পক্ষে সম্পর্ক অনেক বেশি সামনে এগিয়ে যাওয়া। মাথায় রাখতে হবে যে মামদানি অনলি সিটি, তিনি এই মুহূর্তে নির্বাচিত হচ্ছেন একটি শহরের, বড় শহরের বটে, কিন্তু তার প্রতিক্রিয়া হবে সারা দেশ জুড়ে। তুমি দেখবে যে এই নির্বাচনে তিনি যেতেন, এবং যদি যেতেন ডিসাইসিভলি, তার প্রতিক্রিয়াতে ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে প্রতিবাদ উঠবে, নতুন সংগঠনের দাবি উঠবে এবং নতুন নেতৃত্ব জেগে উঠবে। আই এম কোয়াইট হোপফুল অ্যাবাউট ইট।
এটি এটি ডেমোক্রেটিক পার্টিকে, আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, ডেমোক্রেটিক পার্টিকে উল্টো কোনো নতুন বিপাকে ফেলবে না তো? অর্থাৎ রিপাবলিকানরা এটি বেশি বলার চেষ্টা করবে না তো, এই যে ডেমোক্রেট ওরা তো আসলে কমিউনিস্ট, ওরা সোশ্যালিস্ট, ট্রাম্প কেন সাহেব তো বুঝবে না? বলেই বসে আছেন, তিনি বলেই দিয়েছেন যে এটি হবে টেমপ্লেট। আমরা সবাইকে বলবো, দেখো এই কমিউনিস্ট নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেট সব কমিউনিস্ট, Right. এই ক্যাম্পে তারা তো করবেনই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশ তো বদলাচ্ছে, দেশের মানুষের ভাবনা বদলাচ্ছে, তাদের চাহিদা বদলাচ্ছে। রিপাবলিকান পার্টি তো বুঝতেই পারছে না, তারা ভাবছে যে এইটি যা ট্রাম্প সাহেব যেভাবে গেইন করেছেন এটি একমাত্র সত্য, তা তো নয়। মাত্র 10 মাসের মাথায় তার সমর্থন নেমে এসছে 37%। তার মানেটা কি? দেশে মানুষ প্রত্যাখ্যান করছে, রিজেক্ট করছে তার পলিসিকে। যদি ডেমোক্রেটিক পার্টি এই রিজেকশনকে ক্যাপিটালাইজ করতে পারে, কিভাবে ক্যাপিটালাইজ করবে? 1 নম্বর, তাদের যে পুরনো ধ্যান ধারণা বদলাতে হবে। সবসময় আমি চলবো রাস্তার মাঝখান দিয়ে, এই সেন্ট্রিস্ট অ্যাপ্রোচ বদলাতে হবে। কেমন? 1। আর 2 নম্বর, এই যে কোন বিদেশি রাষ্ট্রের প্রতি, স্বার্থের প্রতি, কর্পোরেট স্বার্থের প্রতি এই যে পুরনো আনুগত্য, এটা ভাঙতে হবে। কারণ দেশের মানুষ, নতুন যে প্রজন্ম গড়ে উঠছে এখন, আমাদের ডেমোগ্রাফিক ক্যারেক্টারটা কি? তা হচ্ছে নতুন যারা ভোটার, যাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, তারা কিন্তু কেউই পুরনো স্ট্রাকচারটা সমর্থন করছে না। আমার চেয়ে ভালো বলতে পারবেন করিম ভাই, তিনি মাঠে কাজ করেন, তিনি এই নিয়ে। নতুন যে ভোটাররা, তারা সব সারা দেশ জুড়ে। সেটাই তো মামদানির ক্যাম্পেইনে তো একটা উজ্জ্বল প্রমাণ। এখনই 100,000 ইয়াং ভলান্টিয়ার্স। জাস্ট ইমাজিন করো তুমি, প্রতিটি ভোট কেন্দ্রে নিউ ইয়র্ক সিটি সারা আমেরিকা নয়, নিউ ইয়র্ক সিটি ইজ কোয়াইট ডিফারেন্ট। সত্যি কথা, এতে কোনো সন্দেহ নাই। নিউ ইয়র্ক সিটির যে ক্যারেক্টার, ডেমোগ্রাফিক ক্যারেক্টার, পলিটিক্যাল ক্যারেক্টার, মনে করা যাক ওকলাহোমা সিটি সেই ক্যারেক্টার হবে না, আমরা মানি আমরা। কিন্তু অ্যাসপিরেশন গুলো সবার সমান। সবাই চায় একটা অ্যাফোর্ডেবল সিটি, সবাই চায় হেলথ কেয়ার, সবাই চায় চাইল্ড কেয়ার, দিস আর কমন অ্যাসপিরেশন। সবাই চায় ভালো শিক্ষা, সবাই চায় সুস্থির অবস্থা, চাই না আমরা? রিপাবলিকানই হোক আর ডেমোক্রেটিক হোক, এই যে ভিশনটা দিচ্ছেন মামদানি আমাদেরকে, এই ভিশনটা ইনফেকশাস, ছড়িয়ে পড়তে বাধ্য। কিন্তু আমার ভয় হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি যে নেতৃত্ব এই মুহূর্তে ক্ষমতায় ধরে আঁকড়ে আছে, তারা তো বুঝতেই পারছে না যে পরিবর্তনটা কি ঘটছে। আমার চেয়ে ভালো বলতে পারবেন করিম ভাই, তিনি মাঠের লোক। জি করিম ভাই, প্লিজ। করিম ভাই, যেটি হলো যে মোমেন্টাম তৈরি করে দিয়েছেন মামদানি, শুধুমাত্র তার জয়ের জন্য নয়, পুরো ডেমোক্রেটিক পার্টির জন্য। কিন্তু দলের বিরুদ্ধে, মানে দলের মধ্যেই তাকে পুরোপুরি আস্থায় নেওয়া হচ্ছে না, দলের মধ্যেই তার বিরুদ্ধে অনেকেই কাজ করেছেন, নিউ ইয়র্কের অনেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যানও কাজ করেছেন তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? শেষ পর্যন্ত মামদানির এই বিজয়টাকে যতটা কাজে লাগানো দরকার, ডেমোক্রেটিক পার্টি শেষ পর্যন্ত সেটি না লাগিয়ে উল্টো বিপদে পড়তে যাচ্ছে কিনা, কোন রকম ছোট্ট করে আনসার নিয়ে আমরা শেষ করব। আমি মনে করি না যে বিপদে পড়ে যাচ্ছে। ডেমোক্রেটিক পার্টির জনগণের পালসকে বুঝতে পারবেন আমি মনে করি। কেন ডেমোক্রেটিক পার্টি, আপনি দেখেন যে সমস্ত বিপর্যয়ের মুখে পড়ছে, তার চেয়ে শিক্ষা নিতে হবে। 2008 সালে বারাক ওবামা যেভাবে ডেমোক্রেটিক পার্টি, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি না সমস্ত ইয়াং জেনারেশনকে যে হোপ দেখিয়েছেন, এরকম হোপ কিন্তু এখন বিভিন্ন অংশ থেকে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট, ইয়াং জেনারেশনের যে সমস্ত ক্যান্ডিডেট আসছে, তারা কিন্তু দেখাচ্ছে। এবং তাতে করে ইয়াং কেন, আমরা বুড়োরাও কিন্তু আশান্বিত হচ্ছি না এখনো, সে একইভাবে আমরা বুড়োরাও কিন্তু এই তরুণের দাঁড়িয়েছে কিন্তু ওই আশা, ওই স্বপ্নে। রাইট, না সেটা আপনি যথার্থ বলেছেন। যার ফলে এই যে একটা জনগণের মাঝে চিন্তা চেতনার যে পরিবর্তন আসছে, ট্রেডিশনাল যে রাজনীতি তার চেয়ে একটু ভিন্নতা আসছে, আইডিয়াকে নতুনদেরকে অ্যাকসেপ্ট করছে, এই যে এমব্রেসিং, যার ফলে ডেমোক্রেটিক পার্টির পক্ষে আর কোনো বিকল্প থাকবে না। আজকে যারা নিউ ইয়র্ক সিটিতে মেয়রাল ক্যান্ডিডেট জোরান মামদানিকে যে সমস্ত প্রতিষ্ঠিত ডেমোক্রেট সাপোর্ট দেননি, ইনক্লুডিং চাক শুমার, তারা কিন্তু খেয়াল রাখবেন নিজেদের বিপর্যয় নিজেরাই ডেকে আনছে। আগামী দিনে তারা জনগণের কাছে কিভাবে যাবেন, ডেমোক্রেটদের কাছে কিভাবে যাবেন, তাদের কি বলার আছে? যে ট্রেডিশনালি আমরা দিনে এনে দিনে খাবো, আনএমপ্লয়মেন্ট কালেকশন করবো, ওয়েলফেয়ার খাবো, সেটা থাকবো, নাকি সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে সবার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হবে, সুযোগ সৃষ্টি করা হবে? প্রশ্ন অনেক, এইসব প্রশ্নের উত্তর আমরা খুঁজবো যদি মামদানি বিজয়ী হন এবং আগামী 4 বছরে তিনি নিউ ইয়র্ককে কিভাবে পরিচালিত করেন, তার নানা নীতি নিয়েও আমাদের সমালোচনা করার সুযোগ থাকবে।
এবং আপনাদের দুজনকে আসলে ধন্যবাদ। এমন একটি নির্বাচনের দিনে আমরা সময় করে দর্শকদের কাছে আপনাদের বিশ্লেষণগুলো পৌঁছে দিয়েছি। একই সাথে দর্শক যারা দেখছেন, নির্বাচন অলমোস্ট শেষ, ভোটের ফলাফল গণনা শুরু হবে। আমরা আপনাদের সাথে আছি, অর্থাৎ টিভিএন 24 এর স্ক্রিনে আপনারা ভোটের ফলাফলগুলো টাইম টু টাইম একেবারে সবশেষ খবরগুলো পেয়ে যাবেন, চূড়ান্ত বিজয়ের খবরটিও পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আশা করি জয়েন করবো আপনাদের সাথে। প্যারামাউন্ট নির্বাচনে যেখানে জোরান মামদানির ওয়াচ পার্টি হচ্ছে, সেখানে রওনা হচ্ছে। আপনার এটার জন্য দেরি হচ্ছে, বারবার কল আসছে। ওকে, হ্যাঁ, 9টায় শুরু হয়ে যাওয়ার কথা। দেখা হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।